আচ্ছা, ফ্রিকশন পড়া শুরু করব আমরা আজকে। দেখো, ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ইম্পর্ট্যান্ট এই কারণে কি যে ফ্রিকশন শুধুমাত্র তুমি পড়লে ফ্রিকশন শেষ হয়ে গেল সেটা নয়। যখন অন্যান্য চ্যাপ্টারে নিউমেরিক্যাল করবে, ধরো লস অফ মোশনের নিউমেরিক্যাল করছো, ওয়ার্ক এনার্জি পাওয়ারের নিউমেরিক্যাল করছো, সিম্পল হারমোনিক মোশনের নিউমেরিক্যাল করছো, বা ইনফ্যাক্ট ক্লাস 12-এও যখন তুমি ম্যাগনেটিজমের নিউমেরিক্যাল করছো, রোটেশনাল মোশনের নিউমেরিক্যাল করছো, তখন দেখবে ফ্রিকশন চলে আসতে বারবার। তো সবার আগে আমাদের ফ্রিকশনের বেসিক থিওরিটা খুব ভালো করে বুঝতে হবে, বুঝে তারপর অঙ্ক করার দিকে যেতে হবে। আমি প্রথমেই বলেছিলাম আগে একদিন যে একটা চ্যাপ্টার পড়ে সঙ্গে সঙ্গে অ্যাডভান্সের অঙ্ক খুলে বসলে হবে না, বেসিক থিওরি বুঝে স্টেপ বাই স্টেপ কঠিন অঙ্কের দিকে যেতে হবে। তো আজকে প্রথম কাজ মানে বেসিক থিওরিটা বোঝা আজকের কাজ। দেখো, ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল বেসিক বা জেনারেল কনসেপ্ট আমাদের কি আছে, যে ফ্রিকশন মানেই আমরা বুঝে নিই যে যেদিকে অবজেক্ট যাচ্ছে তার উল্টো দিকে কাজ করে, মোশনকে অপোজ করে। পুরোপুরি ভুল কনসেপ্ট। এমন কিছু কেস হতে পারে যে অবজেক্ট যেদিকে মুভ করছে ফ্রিকশন সেই দিকেই কাজ করছে, সেরকম এক্সাম্পল আছে। আমরা দেখব যে যেদিকে অবজেক্ট মুভ করছে ফ্রিকশন সেই দিকে কাজ করছে। তো ফ্রিকশনের বেসিক মানে আগে কোনো প্রি অ্যাজাম্পশন করে নিও না, কোনো ধারণা করে নিও না, খোলা মাথায় পড়া শুরু করো। ফ্রিকশনের বেসিক ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী, যে অ্যাক্টস অ্যালং কন্ট্যাক্ট সারফেসেস। দুটো সারফেস যখন একটা অন্যটার সঙ্গে কন্ট্যাক্টে আছে তখন এই কন্ট্যাক্ট সারফেসে ফ্রিকশন অ্যাক্ট করে। অপোজেস এনি রিলেটিভ মোশন। রিলেটিভ মোশন মানে আপেক্ষিক গতি। ধরো এই অবজেক্টটার ওপর এটা রাখা আছে, তুমি এটাকে ঠেলে এর ওপর দিয়ে মুভ করাতে চেষ্টা করছো, মানে তুমি চেষ্টা করছো এদের দুজনের মধ্যে একটা রিলেটিভ মোশন জেনারেট করতে। তাহলে সেই রিলেটিভ মোশনটাকে অপোজ করার জন্য রিলেটিভ মোশনের উল্টো দিকে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। কীরকম ডিরেকশন হবে ফ্রিকশনের আমি একটু বলি। যে ধরো এইখানে দুটো পয়েন্ট আমি কনসিডার করছি, একটা এই অবজেক্টের পয়েন্ট এ, একটা এই অবজেক্টের পয়েন্ট বি, দুটোই এই সারফেসে কন্ট্যাক্ট সারফেসে রয়েছে। তুমি যখন এটাকে ফোর্স অ্যাপ্লাই করছো তখন একটা রিলেটিভ মোশন হচ্ছে, মানে বি আর এ, বি এর রেসপেক্টে এর এই পয়েন্টটা যখন এদিকে ঠেলবো এই দিকে সরে সরে যেতে চাইছে সামনের দিকে, হ্যাঁ কি না? আর এ যদি দেখে যেতে যেতে এই বি পয়েন্টটাকে, তাহলে এর রেসপেক্টে বি এই পিছন দিকে সরে সরে যাচ্ছে, বি এর মনে হবে, এর মনে হবে বি এর এই পয়েন্টটা পিছন দিকে সরে সরে গেল, আর বি এর মনে হবে এর এই পয়েন্টটা সামনের দিকে চলে গেল। দিস ইজ রিলেটিভ মোশন। দিস ইজ মোশন অফ এ ইন দিস ডিরেকশন উইথ রেসপেক্ট টু বি, আর দিস ইজ মোশন অফ বি ইন দিস ডিরেকশন উইথ রেসপেক্ট টু এ, আমরা পড়েছি। তো ফ্রিকশন কী করবে, এই রিলেটিভ মোশনটাকে অপোজ করবে। তাহলে অপোজ করার জন্য আমি এদিকে ফোর্স দিয়েছি, অপোজ করার জন্য এর ওপর এই দিকে আর বি এর ওপর এই দিকে ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করবে। এর ওপর এই দিকে ফ্রিকশন অ্যাক্ট করবে, বি এর ওপর এই দিকে ফ্রিকশন অ্যাক্ট করবে। তাহলে এই রকমভাবে ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করবে। এখানে ডিটেলসে আমরা আসবো। ফ্রিকশন অপোজিট রিলেটিভ মোশন মনে রাখো। নেক্সট হচ্ছে ফ্রিকশন ইজ আ নন কনজারভেটিভ ফোর্স। ফ্রিকশন ইজ আ নন কনজারভেটিভ ফোর্স। ওয়ার্ক এনার্জি পাওয়ার যখন আমরা পড়বো তখন কনজারভেটিভ নন কনজারভেটিভ ডিটেলসে আসবো। আমি শুধু এইটুকু বলি, ধরো এই মাসটাকে আমি এইচ হাইট উপরে তুলে রাখবো, আমাকে কত ওয়ার্ক ডান করতে হলো, mgh। আমি যদি এইভাবে না তুলে এই রাস্তা দিয়ে ঘুরিয়ে তুলি কত ওয়ার্ক ডান করতে হবে, mgh। আমি যদি এইখান থেকে এই রাস্তা দিয়ে ঘুরিয়ে তুলি কত ওয়ার্ক ডান করতে হচ্ছে, mgh। মানে ওয়ার্ক ডানটা পাথ ডিপেন্ডেন্ট নয়। গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে আমি যে ওয়ার্ক ডানটা করছি সেটা শুধু ডিপেন্ড করছে কোথায় ছিল কোথায় গেল, এই দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স যতক্ষণ এইচ, ততক্ষণ যে পাথই ফলো করি না ওয়ার্ক ডান কী হবে, সবসময় যে কোনো রাস্তাতে গেলেই ওয়ার্ক ডান হবে mgh। মানে ওয়ার্ক ডিপেন্ডস অন দি ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন অফ দি অবজেক্ট, নট অন দি পাথ ফলোড বাই দ্য পার্টিকেল। তো এই ধরনের ফোর্সগুলো যাদের এগেনস্টে ওয়ার্ক ডানটা পাথ ডিপেন্ডেন্ট নয় তাদেরকে আমরা বলি কনজারভেটিভ ফোর্স, সংরক্ষী বল। যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স একটা কনজারভেটিভ ফোর্স, কিন্তু ফ্রিকশনের এগেনস্টে সেটা নয়। আমি একটা যদি রাফ সারফেসের ওপর দিয়ে একটা অবজেক্টকে ঠেলে নিয়ে যাই তাহলে বেশি ওয়ার্ক ডান করতে হবে। তাহলে ফ্রিকশনের ওয়ার্কটা পাথ ডিপেন্ডেন্ট, সো দিস ইজ কনজারভেটিভ ফোর্স, দিস ইজ নন কনজারভেটিভ ফোর্স ফ্রিকশনটা। নেক্সট ক্যারেক্টারিস্টিক্স বলছি আমি চ্যাপ্টার 4, যে ফ্রিকশন
বা ম্যাগনিটিউড অফ ফ্রিকশন আমি বলতে পারি, ঘর্ষণ বলের যে মানটা ডিপেন্ডস অন দি নেচার অফ দি সারফেস। অবভিয়াসলি নেচার অফ দি সারফেস, এটা বলার কিছু নেই। সারফেস যদি রাফ হয় ফ্রিকশন বেশি হবে, অনেক ক্ষেত্রে দেখা যায় সারফেস স্মুথ হলেও ফ্রিকশন বেড়ে যাচ্ছে কেন, সেখানে আসছি আমি। অ্যান্ড অন দি ফোর্স অ্যাপ্লাইড, ফ্রিকশনের ম্যাগনিটিউডটা বলছে ফোর্স অ্যাপ্লাইডের ওপর ডিপেন্ড করছে। এক্সপ্লেন করছি, পরে আসছি। নাম্বার 5, আচ্ছা বলি দেখো এখানটা, তাহলে তোমার পরেরটা বুঝতে সুবিধা হবে। কি লিখলাম নোট করবে, যে অন দি ফোর্স অ্যাপ্লাইড, ধরো এরকম একটা অবজেক্ট আছে, এর ওয়েট mg ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, এটাই সারফেসের উপর রাখা আছে। নর্মাল রিয়াকশান n ইজ ইকাল টু mg। n ইজ ইকাল টু mg সবসময় নাও হতে পারে। তুমি বলবে কেন স্যার, অ্যাকশান রিয়াকশান ইকুয়াল অ্যান্ড অপোজিট, অবভিয়াসলি ইকুয়াল অ্যান্ড অপোজিট, কিন্তু অ্যাকশানের ভ্যালুটা mg হলে তবে রিয়াকশানটা n ইজ ইকাল টু mg হবে। সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড যে ফোর্সটা সেটা সবসময় mg, কিন্তু যদি সিচুয়েশানটা এইরকম হয় তাহলে এইখান থেকে ওয়েটটা mg ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে, এই অ্যাঙ্গেল থিটা, তাহলে mgর এই দিকে একটা কম্পোনেন্ট আছে mg cos থিটা, তাহলে এই সারফেস যে রিয়াকশনাল ফোর্স দেবে, নর্মাল রিয়াকশান, লম্ব প্রতিক্রিয়া বাংলায় যেটাকে বলে, সেটা তো এই সারফেসের সঙ্গে নর্মাল হবে, তাহলে সেটা এই রকম হবে n। তাহলে এই কেসটাতেই দেখো n ইজ ইকাল টু mg cos থিটা, n ইজ ইকাল টু mg cos থিটা। তাহলে n ইজ ইকাল টু mg হবে কি mg cos থিটা হবে, সেটা ডিপেন্ড করছে কার ওপর রেখেছি তার ওপর। যদি থিটা ইজ ইকাল টু 0 হয় তাহলে cos 0 মানে 1, তখন n ইজ ইকাল টু mg হয়ে যাবে। থিটা ইজ ইকাল টু 0 মানে অ্যাঙ্গেল কমতে কমতে 0, মানে এটা কী হয়ে গেছে, হরাইজন্টাল সারফেস, n ইজ ইকাল টু mg হয়ে যাবে। তো যেটা আমি বলছিলাম যে ফ্রিকশনাল ফোর্স F এটা হচ্ছে প্রপোর্শনাল টু n। আবার বলছি, তুমি বলবে প্রপোর্শনাল টু mg লিখি, আমি বলবো না, কারণ n সবসময় mg নয়, n mg cos থিটাও হতে পারে। তাহলে ফ্রিকশনাল ফোর্স, এটা আমার 5 নম্বর ক্যারেক্টারিস্টিক, আমি 4 নম্বরটা এখন এক্সপ্লেন করিনি, আসবো সেখানে। ফ্রিকশন প্রপোর্শনাল টু নর্মাল রিয়াকশান, লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে ঘর্ষণ বল হচ্ছে সমানুপাতিক। আবার বলছি, n মানে mg নাও হতে পারে, তাহলে তুমি এইখানে ফ্রিকশন প্রপোর্শনাল টু ওয়েট অফ দি অবজেক্ট লিখলেই ক্রস হয়ে 0 মার্কস পড়বে, কারণ n সবসময় mg নয়, n mg cos থিটাও হতে পারে, আমি বুঝিয়েছি সেটা। যেমন এই কেসে n সমান mg, তাহলে এখানে আমি n এর জায়গায় mg বসাতে পারি, বা এখানে n এর জায়গায় mg cos থিটা বসাতে পারি, সেটা আলাদা ব্যাপার। তাহলে ফ্রিকশন ইজ ইকাল টু সাম কনস্ট্যান্ট ইন্টু নর্মাল রিয়াকশান, মিউ ইন্টু n। এই যে মিউ, দিস ইজ নোন অ্যাজ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, বাংলায় এটাকে বলে ঘর্ষণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। দেখো মন দাও, তাহলে এইখানে একটা নতুন টার্ম আমি পেলাম। ইনফ্যাক্ট ফ্রিকশনের বেসিক ফর্মুলা হচ্ছে F ইজ ইকাল টু মিউ এন। পার্টিকুলার এই কেসটাতে আমি লিখতে পারি F ইজ ইকাল টু মিউ mg, এই কেসটাতে আমি লিখতে পারি F ইজ ইকাল টু মিউ mg cos থিটা, কারণ এখানে n ইজ ইকাল টু mg cos থিটা। বেশ, এখানে দেখো F ইজ ইকাল টু মিউ এন, মিউটাকে বলছি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের ডেফিনিশন তাহলে আমি বলতে পারি যে ইট ইজ দ্য রেশিও অফ ফ্রিকশনাল ফোর্স টু নর্মাল রিয়াকশান, ফ্রিকশন টু নর্মাল রিয়াকশান, এবং এটা হচ্ছে দুটো ফোর্সের রেশিও, তাই দিস ইজ ইউনিটলেস কোয়ান্টিটি, ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এর শুধু ম্যাগনিটিউড হয়। আমি একটা পয়েন্ট 4 নম্বরে বলেছিলাম যে ফ্রিকশন ডিপেন্ডস অন দি নেচার অফ দি সারফেস। এই নেচার অফ দি সারফেস থেকে মিউটা আসে। মিউ যদি বেশি হয় ফ্রিকশন বেশি হবে, মিউ যদি কম হয় ফ্রিকশন কম হবে। আরেকটা কথা বলেছিলাম যে ইট ডিপেন্ডস অন দি ফোর্স অ্যাপ্লাইড, কোথায়, এখানে তো হচ্ছে না।
ফ্রিকশন এফ ইজ ইকুয়াল টু মিউ এন, এটা কোথায় ফোর্স অ্যাপ্লাইডের উপর ডিপেন্ড হচ্ছে। ধরো এই অবজেক্টের মাস হচ্ছে 5 কেজি, তাহলে এর ওয়েট হচ্ছে এম ইন্টু জি, দ্যাট ইজ 50 নিউটন। তাহলে এখানে ধরো এই সারফেসটার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ এর ভ্যালু হচ্ছে 0.1, তাহলে এখানে ফ্রিকশনের ভ্যালু হচ্ছে মিউ এম জি বা মিউ এন, দ্যাট ইজ 0.1 ইন্টু 50, দ্যাট ইজ 5 নিউটন। সিমিলারলি এখানেও কিছু একটা পাবো, ধরো এখানে থিটার ভ্যালু দিয়ে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে থিটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এখানে এম জি কস থিটা দ্যাট ইজ ইকুয়াল টু এম জি কস থিটা দ্যাট ইজ ইকুয়াল টু 5 ইন্টু 10 ইন্টু কস 60, দ্যাট ইজ হাফ, দ্যাট ইজ 25 নিউটন। তাহলে ফ্রিকশনের ভ্যালু কত, এই সারফেসটারও কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ ইজ ইকুয়াল টু আমি কনসিডার করলাম 0.1, তাহলে এখানে ফ্রিকশনের ভ্যালু হবে মিউ দ্যাট ইজ 0.1 ইন্টু এন দ্যাট ইজ 2.5 নিউটন। স্ল্যান্ট সারফেসে রেখেছি, ফ্রিকশন কম হবে, নেমে চলে আসবে হর করে। তো দিস কোথায় ফ্রিকশনের ভ্যালু তো আমি বার করলাম, এখানে 5 নিউটন, এখানে 2.5 নিউটন। কোথাও তো আমি বললাম না যে ফ্রিকশন ডিপেন্ড করছে এক্সটার্নাল কি ফোর্স দিচ্ছি তার ওপর। দেখো এইখানটা খুব মন দিয়ে বোঝো যে আমি এ ফিজিক্যাল টু মিউ এন করে যেটা বার করছি, অ্যাকচুয়ালি দিস ইজ ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্রিকশন। ব্যাপারটা আমি বোঝাই। ধরো এই সারফেসের ওপর এই একটা অবজেক্ট রাখা আছে, এর একটা ওয়েট আছে এম আছে, তাহলে মিউ এম জি করে এই দুটো সারফেসের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্রিকশন সাপোজ আমি বার করে নিয়েছি 50 নিউটন। তাহলে এখন এই দুটো সারফেসের মধ্যে কত ফোর্স অ্যাক্ট করছে, উত্তর হচ্ছে 0। কেন ফোর্স অ্যাক্ট করছে না, তুমি বলবে এই তো 50 নিউটন বার করলাম। ফ্রিকশানের ডেফিনিশনে এসো, ফ্রিকশন অপোজেস রিলেটিভ মোশন। এখন এই দুটো সারফেসের মধ্যে কি কোনো রিলেটিভ মোশন তৈরি হয়েছে? আমি কি এইটাকে পুশ করছি ঠেলার জন্য? তাহলে যদি কোনো রিলেটিভ মোশন নাই থাকে তাহলে ফ্রিকশন কাকে অপোজ করবে? রিলেটিভ মোশন হলে ফ্রিকশন সেটাকে অপোজ করবে। কোনো রিলেটিভ মোশন নেই, যেহেতু বাইরে থেকে কোনো ধাক্কাধাক্কি করে আমি এটাকে সরানোর চেষ্টা করছি না, তাহলে এক্সটার্নাল ফোর্স 0, তাহলে ফ্রিকশনাল ফোর্সও কত? 0। দেখো এক্সটার্নাল ফোর্স আমি বাড়িয়ে করলাম 10 নিউটন, তাহলে এবার তুমি বলবে আচ্ছা এবার ফ্রিকশন অ্যাক্ট করবে হুইচ ইজ 50 নিউটন। না, সিচুয়েশানটা বোঝো। আমি এই দিকে এ ফিজিক্যাল টু 10 নিউটন ফোর্স দিয়েছি, তাহলে এই অবজেক্টের ওপর উল্টো দিকে ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করছে, তাহলে এদিকে 10 নিউটন ফোর্স দিলাম, উল্টো দিকে যদি 50 নিউটন ফোর্স অ্যাক্ট করে আমি ওদিকে ঠেললাম, অবজেক্ট এইদিকে চলে আসবে। তাই কি হয়? হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে যে এই যে ফ্রিকশনের কাজ হচ্ছে রিলেটিভ মোশনটাকে অপোজ করা। এই রিলেটিভ মোশনটাকে অপোজ করতে গেলে এই মুহূর্তে কি করতে হবে, যে এই 10 নিউটন ফোর্সটাকে ব্যালেন্স করতে হবে। 10 নিউটন ফোর্সটাকে ব্যালেন্স করতে পারলেই রিলেটিভ মোশনটা আটকে যাবে, ফ্রিকশন সেটাই করবে। ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু কত? 50 নিউটন। ফ্রিকশনের কাছে কত ফোর্স চাওয়া হচ্ছে? 10 নিউটন টু অপোজ বা টু সিজ দি রিলেটিভ মোশন, আপেক্ষিক গতিটা বন্ধ করার জন্য। 10 নিউটন ফোর্স যদি এই দিকে অ্যাক্ট করে তাহলে নেট ফোর্স অন দ্য অবজেক্ট কী হয়ে যাবে? 0 হয়ে যাবে, কোনো রিলেটিভ মোশন হবে না। তাহলে এই ক্ষেত্রে এক্সটার্নাল ফোর্স যখন 10 নিউটন, ফ্রিকশনও তখন 10 নিউটন। আমি ঠেলতে পারছি না, সরছে না, তাহলে আমি আরেকটু বাড়ালাম এক্সটার্নাল ফোর্স। এক্সটার্নাল ফোর্সটা বাড়িয়ে আমি 30 নিউটন করলাম। এবার এই ফোর্সটা যদি 30 হয় তাহলে রিলেটিভ মোশনকে অপোজ করার জন্য, এই ফোর্সটাকে ব্যালেন্স করার জন্য ফ্রিকশনের কত ভ্যালু হওয়া দরকার? 30 নিউটন। তাহলে ফ্রিকশন তখন কত ফোর্স সাপ্লাই করবে? 30 নিউটন। আমি আরেকটু বাড়ালাম, এই ফোর্সটাকে বাড়িয়ে আমি 45 নিউটন করলাম। ফ্রিকশনও তখন আরেকটু বেড়ে কত হয়ে যাবে? 45 নিউটন। তাহলে এইভাবে এক্সটার্নাল ফোর্সের সঙ্গে সঙ্গে ফ্রিকশনাল ফোর্সটা বাড়তে থাকবে এবং এক্সটার্নাল ফোর্সটাকে ব্যালেন্স করতে থাকবে যাতে রিলেটিভ মোশন শুরু না হয়। তো এই কাজটা কতক্ষণ করবে? যতক্ষণ পর্যন্ত ফ্রিকশন ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে না যায়। এক্সটার্নাল ফোর্স বাড়াচ্ছি, ফ্রিকশনও বাড়ছে। এক্সটার্নাল ফোর্স যখন 50 নিউটন, ফ্রিকশন তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেছে, বাড়তে বাড়তে 50 নিউটন।
এই জাস্ট এই সময় বডিটা স্লোলি মুভ করতে শুরু করতে পারে, আর একটু ফ্রিকশান বাড়লেই বডিটা ভেরি স্লোলি মুভ করতে শুরু করবে। তাহলে এই যে এতক্ষণ পর্যন্ত কি হলো, ফ্রিকশান কি ছিল না? ছিল, কিন্তু বডি মুভ করছিল না। কেন মুভ করছিল না? কারণ ফ্রিকশনাল ফোর্স এক্সটার্নাল ফোর্সটাকে ব্যালেন্স করে দিচ্ছিল। তাহলে এই যে এতক্ষণ পর্যন্ত যে ফ্রিকশানটা অ্যাক্ট করছিল তাকে আমরা বলবো স্ট্যাটিক ফ্রিকশান, বাংলায় বলে স্থিত ঘর্ষণ। তাহলে এই 50 নিউটনটা কি, এ ফিজিক্যাল টু মিউএন করে আমি যেটা বার করছি সেটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশান। এর একটা নাম আছে, একে বলে লিমিটিং ফ্রিকশান। এফআর লিখে দিচ্ছি আমি। বাংলায় একে বলে সীমাস্থ ঘর্ষণ। সীমাস্থ ঘর্ষণ তাহলে কি? স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান, ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশান, দিস ইজ নোন অ্যাজ লিমিটিং ফ্রিকশান। তাহলে এ ফিজিক্যাল টু মিউএন করে আমি লিমিটিং ফ্রিকশানের ভ্যালু বার করেছি। এবং এত দূর পর্যন্ত আমি এক্সটার্নাল ফোর্স বাড়িয়েছি, ফ্রিকশনাল ফোর্সও বাড়তে থেকেছে এবং এক্সটার্নাল ফোর্সকে অপোজ করেছে, বডিকে মুভ করতে দেয়নি। এরপরে কি হবে? আমি যদি এক্সটার্নাল ফোর্সটা বাড়িয়ে 55 নিউটন করে দিই, তখন কি ফ্রিকশান আর অপোজ করতে পারবে না? কারণ ফ্রিকশান ম্যাক্সিমাম 50 নিউটনে পৌঁছে গেছে, আর ফ্রিকশানের ভ্যালু বাড়বে না। তাহলে এখন এই অবজেক্টটার ওপর ধরো এই দিকে একটা ফোর্স আছে 55 নিউটন, আর ফ্রিকশান ম্যাক্সিমাম অপোজিশন দিয়ে রেখেছে এইদিকে 50 নিউটন। তাহলে নেট ফোর্স এই দিকে কত আছে? 55 মাইনাস 50, 5 নিউটন। অবজেক্টের ওপর একটা ফোর্স পড়ছে এবং অবজেক্টটা কী হবে, তখন অ্যাক্সিলারেট করতে শুরু করবে। তাহলে এই যে এক্সটার্নাল ফোর্সের ভ্যালু যখন ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশান বা লিমিটিং ফ্রিকশানকে পার করে যাচ্ছে, তখন অবজেক্টটা মুভ করতে থাকছে এবং তখনও খুব ফ্রিকশান অ্যাক্ট করছে একটা ভ্যালুতে রেস্ট স্ট্যাটিক হয়ে গেছে। সেই ফ্রিকশানটাকে আমরা কি বলবো? কাইনেটিক ফ্রিকশান। কাইনেটিক ফ্রিকশান বা বাংলায় বলা হয় গতীয় ঘর্ষণ। তাহলে দু ধরনের ফ্রিকশান আমরা পড়লাম, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশান, একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশান। দেখো স্ট্যাটিক ফ্রিকশানটা নিয়ে মাথা ঘামাও। স্ট্যাটিক ফ্রিকশানের নেচারটা দেখো, যে স্ট্যাটিক ফ্রিকশান বডিটাকে রেস্টে রাখতে সাহায্য করে, কোনো রকম রিলেটিভ মোশনকে অপোজ করে। এবং কিভাবে অপোজ করে? যে স্ট্যাটিক ফ্রিকশানের একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, যেটা অবভিয়াসলি ডিপেন্ড করে বডিটার নর্মাল রিয়াকশনের ওপর। এবং ম্যাক্সিমাম ভ্যালু তত দূর পর্যন্ত ফ্রিকশানের ভ্যালু আস্তে আস্তে বাড়বে। আমি যত এক্সটার্নাল ফোর্স দেবো, স্ট্যাটিক ফ্রিকশানের ভ্যালুটা নিজেকে সেইভাবে অ্যাডজাস্ট করবে, এক্সটার্নাল ফোর্সের সঙ্গে ইকুয়াল করবে এবং এক্সটার্নাল ফোর্সটাকে নালিফাই করে দেবে এবং বডিটাকে রেস্টে রাখবে। এটা কত দূর চলবে না? স্ট্যাটিক ফ্রিকশানের ম্যাক্সিমাম ভ্যালু লিমিটিং ফ্রিকশান অবধি চলবে। তাহলে স্ট্যাটিক ফ্রিকশান এইভাবে এক্সটার্নাল ফোর্সের সঙ্গে সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে। সো দিস ইজ নোন অ্যাজ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। বাংলায় এটাকে বলে স্বনিয়ন্ত্রক বল। স্বনিয়ন্ত্রক বল বা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। তাহলে এটা খুব কমন কোশ্চেন যে হোয়াই স্ট্যাটিক ফ্রিকশন ইজ আ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। স্থিত ঘর্ষণকে স্বনিয়ন্ত্রক বল কেন বলা হয়? বিকজ ইট অ্যাডজাস্টস ইটসেলফ উইথ দি এক্সটার্নাল ফোর্স। কত দূর পর্যন্ত? আপ টু দি লিমিটিং ফ্রিকশন। এটা বাহ্যিক বলের সঙ্গে সঙ্গে নিজেকে নিয়ন্ত্রণ করে সীমাস্থ ঘর্ষণ পর্যন্ত। আমি যত এক্সটার্নাল ফোর্স বাড়াবো, ফ্রিকশনের ভ্যালু তত বাড়বে এবং বডিটাকে রেস্টে রাখবে। সো দিস ইজ নোন অ্যাজ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। একটা গ্রাফ যদি আমাকে টানতে হয় যে এক্সটার্নাল ফোর্সের সঙ্গে সঙ্গে ফ্রিকশনাল ফোর্সের একটা গ্রাফ, এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। এক্সটার্নাল ফোর্স বাড়ছে, ফ্রিকশনাল ফোর্স বাড়বে, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম জায়গায় পৌঁছাবে। এটাকে আমরা কি বলছি? লিমিটিং। বাংলায় যাকে বলছি সীমাস্থ। এবং এত দূর পর্যন্ত বডিটা রেস্টে থাকবে। তাহলে এই সময়টাকে আমরা বলছি বা এই ফ্রিকশনটাকে আমরা বলছি স্ট্যাটিক ফ্রিকশন। এবং স্ট্যাটিক ফ্রিকশনের যে কোএফিসিয়েন্ট সেটাকে মিউ এস দিয়ে লেখা হয়। দিস ইজ স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বা স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট। বাংলায় বলে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এরপরে
ওই ফ্রিকশানটা একটা ভ্যালুতে ফ্রিজ হয়ে যাবে এবং বডিটা মুভ করতে শুরু করবে। তুমি বলবে তাহলে এইখানেই ফ্রিজ হবে, অ্যাকচুয়ালি সেটা হয় না, এর থেকে একটু ভ্যালুটা কমে এবং তারপর ফ্রিকশানটা ফিক্সড হয়ে যায়। কেন কমে আমরা পরে আসছি সেখানে। তাহলে এইটাকে বলা হয় যে বডিটা মুভ করতে শুরু করলো, একে আমরা বলবো কাইনেটিক ফ্রিকশান বা গতীয় ঘর্ষণ। এবং এই সময়টাকে আমরা বলবো, এই কোএফিসিয়েন্টটাকে বলবো মিউ কে, স্ট্যাটিক ফ্রিকশান কোএফিসিয়েন্ট, আর এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশান কোএফিসিয়েন্ট। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক এই সময় মিউ এস, আর গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এই সময় মিউ কে। কোনটা বেশি? অবভিয়াসলি আমি এখানটা থেকে বুঝতে পারছি কাইনেটিক ফ্রিকশানের ভ্যালু স্ট্যাটিক ফ্রিকশানের যে ম্যাক্সিমাম ভ্যালু তার থেকে সামান্য কম, তাহলে সেই জন্য মিউ এস গ্রেটার দ্যান মিউ কে। এইটা দেখো, তাহলে ফ্রিকশানের এই নেচারটা খেয়াল রাখো। আমি এই হাতের ওপর ডাস্টারটাকে রেখে দিয়েছি, ফ্রিকশনাল ফোর্স কত? তুমি বলবে ওয়েট বলুন, নর্মাল রিয়াকশান বলুন, কিচ্ছু বলার দরকার নেই। হাতের ওপর ডাস্টারটাকে রেখে দিয়েছি, কোনো রকম ঠেলাঠেলি করছে কি, রিলেটিভ মোশনের চেষ্টা করছি না, তাহলে এক্সটার্নাল ফোর্স কত? 0। ফ্রিকশান কত? 0। এবার যদি ডাস্টারটাকে এরকম ঠেলি, ডাস্টারটা সরছে না, আমি কত ফোর্স দিয়েছি? 1 নিউটন। ডাস্টারটা সরছে না, মানে উল্টো দিকে ফ্রিকশান কত দিয়েছে? 1 নিউটন ব্যালেন্স করে দিয়েছে। এরপর একটা সময় ফোর্স বাড়াচ্ছি, বাড়তে বাড়তে একটা সময় ডাস্টারটা মুভ করতে শুরু করলো, তার মানে কি আমার ফোর্সটা লিমিটিং ফ্রিকশানের সঙ্গে ইকুয়াল হয়েছে বা লিমিটিং ফ্রিকশানকে পেরিয়ে গেছে, বডিটা মুভ করতে শুরু করে দিয়েছে। এবং তখন যে ফ্রিকশানটা কাজ করছে সেটা কাইনেটিক ফ্রিকশান। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখি, এইটা নিয়ে আমরা আবার ফিরে আসবো, আবার ক্যালকুলেশন হবে এখান থেকে। তাহলে মিউ এন করে আমরা যেটা বার করি সেটা ফ্রিকশানের ভ্যালু বলে ছেড়ে দিলে হবে না। মিউ এন দ্যাট ইজ ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশান। আমি আবার এখানে লিখে দিই এফ ইজ ইকাল টু মিউ এন করে যেটা পাচ্ছ, যদি মিউ এস ধরো স্ট্যাটিক ফ্রিকশান কোএফিসিয়েন্ট, তাহলে এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশান বা সীমাস্থ ঘর্ষণের ভ্যালু। ফ্রিকশান কেন আসে তার দুটো থিওরি আছে। একটা খুব সিম্পল থিওরি, ওল্ড থিওরি, বলছে যে এরকম একটা সারফেস রয়েছে, তুমি যেটা স্মুথ দেখছো সেটা পারফেক্টলি স্মুথ নয়, তার মধ্যে এরকম ইরেগুলার কিংস রয়েছে। এর ওপর তুমি যেটাকে রাখছো সেটাও এরকম রাফনেস রয়েছে। তাহলে যখন একটার ওপর একটাকে রাখছো, এই রাফনেসগুলো একটার সঙ্গে অন্যটা ইন্টারলক হয়ে যায়। দিস টার্ম ইজ নোন অ্যাজ ইন্টারলকিং। আটকে যাচ্ছে রাফনেসগুলো একটার সঙ্গে অন্যটা। তাহলে এরপর তুমি যখন মুভ করাচ্ছ তখন এই ইন্টারলকিংগুলো বাধা দিচ্ছে এবং ফ্রিকশান জেনারেট করছে। এই অপোজিং ফোর্সটাই হচ্ছে ফ্রিকশান। এটা খুব সিম্পল ব্যাপার যে একটা অবজেক্ট রাফ, এটাও রাফ, রেখে দিলাম, রাফনেসগুলো আটকে গেছে, হুইচ ইজ ইন্টারলকিং। আমি যখন মুভ করাতে চেষ্টা করছি তখন এ অপোজ করছে, এই অপোজিশনটাই হচ্ছে ফ্রিকশান। তাহলে আমি যদি পলিশ করি, স্মুথ করতে থাকি, তাহলে স্মুথ করতে করতে একটা সময় তো এটা পারফেক্টলি স্মুথ হয়ে যাবে এবং কি হবে, ফ্রিকশান তখন বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু পার্টিকুলার কিছু কিছু কেসে দেখা যায় যে দুটো স্মুথ সারফেসের মধ্যে ফ্রিকশান বেড়ে গেল। তখন এইখানে আমার মনে হয় যে তাহলে ইন্টারলকিং ইজ নট দি অনলি রিজন বিহাইন্ড ফ্রিকশান। ফ্রিকশানের অন্য কোনো কারণ আছে, কারণ এখানে তো ইন্টারলকিং কম হচ্ছে, তাহলে কেন ফ্রিকশান হচ্ছে? দেখো, তখন এলো মডার্ন থিওরি অফ ফ্রিকশান। মডার্ন থিওরি বলা হচ্ছে যে দুটো অবজেক্ট যখন আমি কাছাকাছি রাখছি, এই সারফেসগুলো যখন কাছাকাছি চলে এসছে, ধরো একটা সারফেসের উপর আরেকটা চেপে বসে আছে, তখন এদের মলিকুলসগুলো খুব কাছাকাছি চলে আসছে এবং এদের মধ্যে একটা ফোর্স কাজ করছে। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান দু ধরনের হয়, একটা হচ্ছে কোহেসিভ, একটা হচ্ছে অ্যাডহেসিভ, সংশক্তি আর আসঞ্জন। কোহেসিভ কাকে বলবো? কোহেসিভ সেটা হচ্ছে ফোর্স বিটুইন সিমিলার কাইন্ড অফ মলিকুলস। দুটো একই টাইপের মলিকুল হলে তাদের মধ্যে ফোর্সটা হচ্ছে কোহেসিভ, আর অ্যাডহেসিভ হচ্ছে ফোর্স বিটুইন ডিফারেন্ট মলিকুলস। আলাদা আলাদা মলিকুলস হলে তাদেরকে আমরা বলবো অ্যাডহেসিভ, তাদের মধ্যে ফোর্সটাকে। তাহলে এই যে ফোর্সের জন্য এখানে একটা ইন্টারমলিকুলার বন্ডিং ফর্মেশন হচ্ছে, দিস ইন্টারমলিকুলার বন্ডিং। তাহলে এই বন্ডিংটা ফর্ম করে আছে, তোমাকে যদি এই অবজেক্টের ওপর দিয়ে এটাকে ঘষতে নিয়ে যেতে হয় তাহলে এই বন্ডিংটাকে ভাঙতে হবে এবং ভাঙার আগে মুহূর্ত পর্যন্ত এরা অপোজ করবে। তাহলে এই বন্ডিংটা ভাঙার এগেনস্টে এরা যে অপোজ করছে সেই অপোজিং ফোর্সটাই হচ্ছে কি ফ্রিকশন। বন্ডিং তুমি ভেঙে গেলে তখন বডিটা মুভ করতে শুরু করলো। একটা জিনিস দেখো যে নিউটনের ফার্স্ট ল আমাকে কি বলেছে, যে একটা অবজেক্টকে
একটা অবজেক্টকে স্ট্যাটিক ইনার্সিয়া থেকে কাইনেটিক ইনার্সিয়াতে নিয়ে যাওয়া কঠিন, কিন্তু যে কাইনেটিক ইনার্সিয়াতেই আছে কাইনেটিক ইনার্সিয়াটা মেনটেন করা সোজা। কারণ ইনার্সিয়া চেঞ্জ করা কঠিন। কেন ইনার্সিয়া মেনটেন করা সোজা? কারণ বডিটা চায় ওই মোশনটাকে মেনটেন করতে। তাহলে আমি যখন বন্ডিং ভেঙে দিয়েছি, একটা অবজেক্ট যখন আরেকটা অবজেক্টের ওপর দিয়ে রিলেটিভ মোশন শুরু করেছে, তখন দেখো প্রথম কথা কন্ট্যাক্টে থাকছে না বেশিক্ষণ, তাহলে বন্ডিং ফর্মেশন হতে পারছে না। দ্বিতীয় কথা, বডিটা কাইনেটিক ইনার্সিয়াতে চলে গেছে এবং বডিটা চাইছে ওটাকে মেনটেন করতে। তাহলে মোশনটা ইনিশিয়েট করতে আমাকে যতটা ফোর্স দিতে হয়েছিল, মোশনটা মেনটেন করতে তার থেকে সামান্য অল্প কম ফোর্স দিলেও কাজ হয়ে যাবে। তাহলে আমার এক্সটার্নাল ফোর্সটা যদি একটু কমে যায়, তাহলে তার সঙ্গে সঙ্গে ফ্রিকশনাল ফোর্সটাও একটু কমে গেল, এবং সেই জন্য এইখানে নেচারটা এই রকম হয়ে যায়, একটু কমে যায়। তাহলে ফ্রিকশনের দুখানা অরিজিন আমি বলতে পারি। একটা হচ্ছে নিউ থিওরি, যেটা বা মডার্ন থিওরি, যেটা ইন্টারলকিং বলছে না, যেটা বলছে যে মলিকুলার বন্ডিংয়ের কথা, এবং ফ্রিকশনাল ফোর্স অ্যাক্টিভ হচ্ছে কি করে, যে বন্ডিংগুলো ভেঙে যাওয়ার আগে অপোজ করছে। আর ওল্ড থিওরি, যেটা আমাদের প্রথমেই মাথায় আসে ইন্টারলকিং, সেটা হচ্ছে রাফনেসের জন্য। বেশ, ফ্রিকশনের দেখো আজকে আমি কিছু ডেফিনিশন বলি। প্রথমে আমি কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন বা স্ট্যাটিক ফ্রিকশন বলেছি, ফ্রিকশন বলেছি, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। বাংলায় যাকে বলে ঘর্ষণ কোণ। ধরো এই একটা অবজেক্ট, তার ওপর আর একটা অবজেক্ট রাখা আছে, আমি এই দিকে একটা এক্সটার্নাল ফোর্স দিয়েছি, তাহলে এইরকমভাবে নর্মাল রিয়াকশান অ্যাক্ট করছে, এর ওয়েট নিচের দিকে রয়েছে। ফ্রিকশনাল ফোর্সটা এই দিকে কাজ করবে, এফ। নর্মাল রিয়াকশান আর ফ্রিকশন তাদের রেজাল্টেন্ট এইরকম। আর ভেক্টর করলাম, এইটা একটা ফোর্স এন, এটা একটা ফোর্স এফ। এন আর এফ তাদের যে রেজাল্টেন্ট সেটা কি, সেটা হচ্ছে আর। তাহলে এই রেজাল্টেন্টটা নর্মাল রিয়াকশানের সঙ্গে যে অ্যাঙ্গেল তৈরি করে আলফা, সেটাকেই বলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে আলফা অ্যাকচুয়ালি কি, আলফা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য রেজাল্টেন্ট অফ নর্মাল রিয়াকশান অ্যান্ড ফ্রিকশন উইথ নর্মাল রিয়াকশান। নর্মাল রিয়াকশান আর ফ্রিকশনের রেজাল্টেন্ট নর্মাল রিয়াকশানের সঙ্গে যে অ্যাঙ্গেল করে সেটাই আলফা। দেখো আলফা সমান কি, আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা ধরি, তাহলে এইটা এফ, তার মানে এটাও কত, এফ। তাহলে ট্যান আলফা ইজ ইকাল টু পারপেন্ডিকুলার, মানে এফ বাই বেস কত, এটা এন। এন এফ মানে আবার কি, মিউ এন বাই এন। তাহলে ট্যান আলফা ইজ ইকাল টু মিউ, বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আলফা ইজ ইকাল টু ট্যান ইনভার্স মিউ। দেখো ধরো এই অবজেক্টটা এখানে রাখা আছে, নর্মাল রিয়াকশান এই চক বরাবর ওপর দিকে। আমি যদি এই দিকে ঠেলি তাহলে ফ্রিকশন এই দিকে কাজ করবে, আমি যদি এই দিকে ঠেলি তাহলে ফ্রিকশন এই দিকে কাজ করবে। তাহলে ফ্রিকশন যখন এই দিকে কাজ করছে, তখন এই নর্মাল রিয়াকশান আর এই ফ্রিকশন এদের রেজাল্টেন্টটা এইভাবে আছে। আমি যদি এই দিকে ঠেলি, ফ্রিকশন যদি এই দিকে কাজ করে, তাহলে এই নর্মাল রিয়াকশান আর ফ্রিকশন এদের রেজাল্টেন্টটা এইভাবে আছে। তাহলে দেখো যে রেজাল্টেন্টটা কীরকম থাকবে সেটা ডিপেন্ড করছে ফ্রিকশনের ওপর। তাহলে নর্মাল রিয়াকশানটা এই রকম আছে, ফ্রিকশনাল ফোর্স এই দিকে কাজ করলে রেজাল্টেন্ট এইভাবে, ফ্রিকশনাল ফোর্স এই দিকে কাজ করলে রেজাল্টেন্ট এইভাবে, ফ্রিকশন সামনের দিকে কাজ করলে রেজাল্টেন্ট এইভাবে। মানে এই নর্মাল রিয়াকশানটাকে মধ্যেখানে রেখে এই রেজাল্টেন্টের ভ্যালুটা এইভাবে ঘুরতে পারে। নর্মাল রিয়াকশানটাকে মধ্যেখানে রেখে রেজাল্টেন্টের ভ্যালুটা এই রকমভাবে ঘুরছে। কার ওপর ডিপেন্ড করে ঘুরছে, যে আমি কোন দিকে ফোর্স দিচ্ছি, ফ্রিকশন কোন দিকে অ্যাক্ট করছে তার ওপর ডিপেন্ড করে ঘুরছে। তাহলে এইটাকে এরকম ঘুরিয়ে দিলে আমি কীরকম শেপ পাচ্ছি, একটা কোনিক শেপ পাচ্ছি। এই কোণটাকে বলে কোণ অফ ফ্রিকশন, এই কোণটাকে বলে কোণ অফ ফ্রিকশন। বাংলায় এটাকে বলে ঘর্ষণ শঙ্কু। যে কোনো স্ট্যান্ডার্ড বই থেকে এই ডেফিনিশানগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, যে কোনো স্ট্যান্ডার্ড বই থেকে এই ডেফিনিশানগুলো তোমাকে পড়তে হবে। নেক্সট চলে আসছি আমি অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ
বিরাম কোণ কাকে বলে? ধরো একটা ইনক্লাইন প্লেনের ওপর আমি একটা অবজেক্ট রেখেছি, এইরকম অবজেক্টটা পড়ছে না নিচের দিকে, কেন পড়ছে না আগে দেখি। যে এটা একটা ইনক্লাইন প্লেন, এই অ্যাঙ্গেলটা থিটা, এর ওয়েট হচ্ছে mg নিচের দিকে, এটাও থিটা, তাহলে দিস ইজ mg cos থিটা, এটা নর্মাল রিয়াকশান, তাহলে n ইজ ইকাল টু mg cos থিটা। mgর আর একটা কম্পোনেন্ট এই দিকে কি থাকবে? mg সাইন থিটা। তাহলে এই mg সাইন থিটা দেখো এই অবজেক্টটাকে এই ইনক্লাইন প্লেন বরাবর ড্র্যাগ করছে নিচের দিকে, তাহলে এই mg সাইন থিটার জন্য এটা নিচের দিকে পড়ছে। তাহলে mg সাইন থিটাটাই এখানে এক্সটার্নাল ফোর্স। তাহলে এক্সটার্নাল ফোর্স বলতে এখানে আমি যার কথা ভাববো সেটা হচ্ছে mg সাইন থিটা। তাহলে ফ্রিকশন কোন দিকে অ্যাক্ট করছে? উল্টো দিকে F। এবার প্রশ্ন হলো কখন এটা পড়ছে না, তার মানে নিশ্চয়ই mg সাইন থিটা ইজ ইকাল টু F, মানে mg সাইন থিটাটা ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু কত? F ম্যাক্স বা লিমিটিং ফ্রিকশন, সেটা কত? মিউ ইন্টু এন, এন আমি জানি, মানে মিউ ইন্টু mg cos থিটা। দেখো যতক্ষণ এই এক্সটার্নাল ফোর্সটা মানে mg সাইন থিটা ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুর থেকে কম থাকবে ততক্ষণ পর্যন্ত ফ্রিকশন এফেক্টিভলি এই mg সাইন থিটাটাকে ব্যালেন্স করতে পারবে, একটু আগে আমরা দেখেছি, এবং ততক্ষণ পর্যন্ত বডি মুভ করবে না। যখনই এবার আমি ধরো যে এইটা বাড়াচ্ছি, ঠিক আছে, তাহলে যত আমি বাড়াচ্ছি এই অ্যাঙ্গেলটা তত থিটা বাড়ছে, মানে সাইন থিটা বাড়ছে, মানে mg সাইন থিটা বাড়ছে, আর থিটা বাড়লে কস থিটা কমবে, মানে ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু মিউ mg কস থিটা কী হচ্ছে? কমছে। তাহলে যখন এফ ম্যাক্স এটার থেকে mg সাইন থিটা বড় হয়ে যাবে, কারণ আমি থিটা বাড়াচ্ছি, তাহলে সাইন থিটা বাড়ছে, মানে যে এক্সটার্নাল ফোর্সটাকে ড্র্যাগ করছে সেটা বাড়ছে, একে পড়া থেকে আটকাচ্ছে কে? ফ্রিকশানের মিউ mg কস থিটা, থিটা বাড়লে কস থিটা কমে, তাহলে ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু কমছে। তাহলে যদি mg সাইন থিটা এই এফের থেকে বেশি হয়ে যায় তখন বডিটা কি হবে? একটা অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামতে শুরু করবে। তাহলে এখানে বডি নামবে না, এইখানটা অবজেক্টটা রেস্টে থাকবে, আর এইখানে অবজেক্টটা অ্যাক্সিলারেটিং ডাউনওয়ার্ড হবে, নিচের দিকে অ্যাক্সিলারেশন নিয়ে নামবে। তো যদি যে সময়ে mg সাইন থিটা এইটা ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুর সঙ্গে জাস্ট ইকুয়াল হয়ে যাবে তখন কি হবে? কম হলে নামবে না, বেশি হলে অ্যাক্সিলারেশন নিয়ে নামবে। আর যখন ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুটা mg সাইন থিটার সঙ্গে জাস্ট ইকুয়াল হয়ে যাবে তখন বডিটা নিচের দিকে নামতে জাস্ট শুরু করবে। তাহলে এইটা হচ্ছে সেই কন্ডিশান যেখানে দ্য বডি জাস্ট স্টার্টস টু মুভ ডাউনওয়ার্ড। আমি ইনক্লিনেশন বাড়াতে বাড়াতে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলের জন্য বডিটা জাস্ট নিচের দিকে স্লাইড করতে শুরু করবে, এই যে করলো। তাহলে যে অ্যাঙ্গেলের জন্য এর ওপর রাখা কোনো অবজেক্ট নিচের দিকে স্লাইড করতে শুরু করবে সেই অ্যাঙ্গেলটাকে আমি বলবো অ্যাঙ্গেল অফ রিপোজ বা বিরাম কোণ। তাহলে হোয়াট ইজ বিরাম কোণ? অ্যাঙ্গেল অফ রিপোজ কি? যে ইনক্লাইন প্লেনের ওপর কোনো অবজেক্ট রেখেছি, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনের যে ভ্যালুর জন্য ওই অবজেক্টটা ডাউনওয়ার্ড স্লাইড করতে শুরু করবে সেটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ, সেটাই হচ্ছে বিরাম কোণ। এবং সেটা কখন হয়? যদি mg সাইন থিটা এক্সটার্নাল ফোর্স ফ্রিকশনাল ফোর্সের সঙ্গে ইকুয়াল হয়ে যায় তখন হয়। তাহলে mg সাইন থিটা ইজ ইকাল টু মিউ mg কস থিটা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে mg ক্যান্সেল করে দাও, ট্যান থিটা ইজ ইকাল টু মিউ, তাহলে থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স মিউ। তাহলে দেখো নিউমেরিক্যাল ভ্যালু সেম, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আর অ্যাঙ্গেল অফ রিপোজের নিউমেরিক্যাল ভ্যালু সেম। এবার এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, ধরো অ্যাঙ্গেল অফ রিপোজের চাইতেও বেশি অ্যাঙ্গেল দিয়ে দিয়েছি, তখন mg সাইন থিটা বেশি, তখন বডিটা একটা অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামবে। তাহলে সেই অ্যাক্সিলারেশনটা কত হবে? তখন এক্সটার্নাল ফোর্স কত? mg সাইন থিটা। ফ্রিকশনাল ফোর্স কি? ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেছে, মিউ mg কস থিটা। তাহলে নেট ফোর্স কত?
mg সাইন থিটা, mg কমন নিয়ে নিচ্ছি, mg সাইন থিটা মাইনাস মিউ mg কস থিটা। তাহলে বডিটা যে অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামছে সেটা কি হবে? নেট ফোর্স বাই মাস, দ্যাট ইজ জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। এটা কি? একটা বডি যখন অ্যাক্সিলারেট করছে ডাউনওয়ার্ড, তখন ইনক্লাইন প্লেন বরাবর ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশনের ভ্যালু। তাহলে তিনটে জিনিস তুমি মনে রাখো এখানে। যদি এমজি সাইন থিটা এক্সটার্নাল ফোর্সটা ফ্রিকশনাল ফোর্সের সঙ্গে জাস্ট ইকুয়াল হয়ে যাচ্ছে, ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালুর সঙ্গে, তখন বডিটা জাস্ট স্লাইড করতে শুরু করছে। যদি তার থেকে এমজি সাইন থিটা কম হয় তাহলে ফ্রিকশন ওকে ব্যালেন্স করে দেবে, ও নিচের দিকে নামবে না। আর এমজি সাইন থিটা যদি ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুর থেকে বেশি হয়ে যায়, তখন বডিটা কি করবে? তখন একটা অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামবে। এখানে আমরা বারবার ফিরে আসবো ফ্রিকশনের যখন নিউমেরিক্যাল করাবো। আমি আরেকটা জিনিস বলি, এই ধরনের একটা কোশ্চেন আছে যে হুইচ ওয়ান ইজ ইজিয়ার টু পুশ এ বডি অর টু পুল? কোনো অবজেক্টকে টানা সোজা না ঠেলা সোজা? ধরো এরকম একটা অবজেক্ট রয়েছে, আমি এটাকে টানছি এফ থিটা, কম্পোনেন্টে ভেঙে দাও, এফ কস থিটা, এফ সাইন থিটা, এমজি নর্মাল রিঅ্যাকশন। তাহলে এখানে দেখো বডিটা তো আপওয়ার্ড ডাউনওয়ার্ড ব্যালেন্স হয়ে আছে, তাহলে এফ সাইন থিটা প্লাস এন নেট আপওয়ার্ড ফোর্স ইজ ইকাল টু এমজি। তাহলে যে নর্মাল রিঅ্যাকশান এখানে কাজ করছে দ্যাট ইজ এমজি মাইনাস এফ সাইন থিটা। তাহলে এখন বডিটাকে আমি ড্র্যাগ করতে চাইলে এখানে যে ফ্রিকশান কাজ করছে এফ ওয়ান লিখি আমি, সেটা হচ্ছে মিউ এন, দ্যাট ইজ মিউ এমজি মাইনাস এফ সাইন থিটা। এবার বডিটাকে আমি ঠেলবো, যখন পুশ করব আমরা বডিটাকে, ধরো এইভাবে ঠেলছি এফ ফোর্স, আমরা এইভাবেই ঠেলি। তুমি বলে আমরা তো এইভাবে ঠেলি না, সবসময় ঠেলি না, হরাইজন্টালি পুশ সবসময় করি না। তুমি একটা চেয়ারকে ঠেলবে, এইভাবে ঠেলতে ঠেলতে নিয়ে যাও, ফোর্সটা আমরা এইভাবেই দিই। তাহলে বলবে এইভাবে দিলে সামনের দিকে যায় কেন? কারণ এই যে থিটা অ্যাঙ্গেলে ফোর্স দিচ্ছ, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, এই ফোর্স এর একটা কম্পোনেন্ট রয়েছে এফ কস থিটা, এই দিকে রয়েছে এফ সাইন থিটা। এই এফ কস থিটাটা ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুর থেকে বেশি হলে তবেই অবজেক্ট সামনের দিকে যাবে, না হলে যেতে পারবে না। নর্মাল রিঅ্যাকশান আর ডাউনওয়ার্ড কি রয়েছে? বডিটার ওয়েট এমজি। এখানে নর্মাল রিঅ্যাকশানটা এন ড্যাশ ধরি, ছবিটা খেয়াল করো, আগে এন এঁকেছিলাম। তাহলে এখানে নেট আপওয়ার্ড ফোর্স ইজ ইকাল টু ডাউনওয়ার্ড ফোর্স, এফটাকে আমরা ভেঙেছি এফ কস থিটা এফ সাইন থিটা, ওয়েট তো অবভিয়াসলি ডাউনওয়ার্ড। তাহলে দেখো এন ড্যাশ ইজ ইকাল টু এফ সাইন থিটা প্লাস এমজি, তাই তো? তাহলে এখানে বডিটাকে মুভ করাতে গেলে ম্যাক্সিমাম যে ফ্রিকশান আমাকে ওভারকাম করতে হবে সেটা হচ্ছে মিউ এন ড্যাশ, দ্যাট ইজ মিউ এমজি প্লাস এফ সাইন থিটা। তাহলে কোন ক্ষেত্রে ফ্রিকশানটা বেশি? দেখো এফ ড্যাশ মিউ এমজি প্লাস এফ সাইন থিটা, মিউ এমজি মাইনাস এফ সাইন থিটা। তাহলে এফ ড্যাশ এটা হচ্ছে গ্রেটার দ্যান এফ ওয়ান, তাহলে এইখানে ফ্রিকশানটা কম। তাহলে পুলিংয়ের ক্ষেত্রে ফ্রিকশানটা কম, তাহলে পুলিং ইজ ইজিয়ার, অলওয়েজ পুলিং ইজ ইজিয়ার দ্যান পুশিং। তাহলে এই পার্টটা জাস্ট তুমি ডেরিভেশনগুলো একবার নিজে হাতে করবে, করে এই পার্টটা রেডি করো। ফ্রিকশান আমাদের সময় লাগবে অনেকটা পড়া, নেক্সট পার্টটা আমি পরের ক্লাসে করাবো।